Have a nice day, dear aspirants. Welcome to Pradeep Academy. আলোচনা করব। তো আমার এই যে পিডিএফ নোটসটা এখানে প্রায় হচ্ছে 250 কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, এবং ডিটেলস সমস্ত প্রশ্নগুলো এখানে মানে ডব্লিউবিপির জন্য এবং আদার্স যে গভর্নমেন্ট পরীক্ষার জন্য মানে যে ধরনের প্রশ্ন হয় সব প্রশ্নের উত্তরই এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে। মানে এর বাইরে থেকে কোনো কোশ্চেন হলেও হচ্ছে 10% কোশ্চেন হতে পারে, 90% কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। সুতরাং আমি বলছি এই যে এই পিডিএফটা বা এই নোটসটা তোমাদের যাদের দেওয়া আছে ভালো করে পড়ো, ঠিক আছে, মানে অবশ্যই উপকৃত হবে। শুরু করাই, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, আমি আচ্ছা এইটা আলোচনা করার আগে আমি একটুখানি বলি, ঠিক আছে, মানে একটুখানি নোটসটা আলোচনা করার আগে সংবিধান সম্পর্কে একটু বলি, ঠিক আছে। সংবিধান কি? সংবিধান হচ্ছে কোনো দেশের লিখিত দলিল, ঠিক আছে। ওই দেশ কিভাবে চলবে, কি নিয়ম কানুন অনুযায়ী চলবে, যাবতীয় মানে সমস্ত কিছু থাকে সংবিধানের মধ্যে। যেমন ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান। অনেক দেশে অনেক দেশে আছে যাদের কোনো সংবিধানই নেই, যেমন ইংল্যান্ডের মানে কোনো লিখিত কোনো সংবিধান নেই, ওদের পার্লামেন্টে যেটা বলা হয় সেটাই সংবিধান। কিন্তু ভারতের ক্ষেত্রে আমাদের যা মানে যা কিছুই হোক না কেন সংবিধান অনুযায়ী হয়, এবং এই জন্য ভারতকে বলা হয় মানে আইনের শাসন, ঠিক আছে। এখানে উকিলদেরই রাজত্ব, যা কিছু হবে সংবিধান অনুযায়ী হবে। আর সংবিধানের রক্ষাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্ট, ঠিক আছে। সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের রক্ষাকর্তা। সংসদ থেকে বা পার্লামেন্ট থেকে বিভিন্ন আইন পাস হতে পারে, আইন তৈরি হতে পারে, কিন্তু সংবিধান মানে সুপ্রিম কোর্ট ওই সংবিধান অনুযায়ী ওই মানে আইনটা পর্যালোচনা করে। যদি ওটা সংবিধান বিরোধী হয়, ওই সুপ্রিম কোর্ট মানে ওই আইনটাকে মানে নাল অ্যান্ড ভয়েড মানে বাদ দিয়ে দিতে পারে। তার জন্য মানে সুপ্রিম কোর্টের কাছে কেউ কোনো কৈফিয়ত জারি মানে কৈফিয়ত চাওয়া যায় না, ঠিক আছে। যাই হোক, এই সম্পর্কে আমরা সংবিধান সম্পর্কে এখানে আমি আলোচনা করি এবং মাঝে মাঝে আমি ডিটেলসে আমি আলোচনা করব। দেখো, প্রথম সংবিধান সভা কবে অনুষ্ঠিত হয়? প্রথম সংবিধান সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? 1946 সালের 9 ডিসেম্বর, ঠিক আছে। ডিসেম্বর 1946 সালের 9 ডিসেম্বর, ওই দিন সংবিধান সভার প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং ওই সভায় সভাপতিত্ব কে করেন? সচ্চিদানন্দ সিনহা, ঠিক আছে। তিনি প্রথম অস্থায়ী সভাপতিত্ব করেন এবং তার দুদিন পর অর্থাৎ 11ই ডিসেম্বর সংবিধানের সভার আবার সভা বসে এবং সেই দিন সভাপতিত্ব কে করেছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। এবং তিনি স্থায়ী সভাপতি মানে সংবিধান সভার বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। এই ডক্টর রাজেন্দ্র প্রসাদই পরবর্তীতে ভারতের প্রথম রাষ্ট্রপতি, ঠিক আছে, রাষ্ট্রপতি হন। আর সংবিধান সভা তো ওই দিনই হচ্ছে মানে সিদ্ধান্ত হয় সংবিধান তৈরি হবে এবং তার জন্য একটা কমিটি গঠন করা হয়, সেটাকে বলা হয় ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। তো খসড়া কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়, ঠিক আছে। পরবর্তীতে স্বাধীন ভারতের তখন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন, ঠিক আছে। একটা চেয়ার এনে বসো, ওখানে চেয়ার আছে না, চেয়ার এনে বসো, পিছন দিকে বসো। আইনমন্ত্রী ছিলেন ডক্টর B.R. আম্বেদকর, ঠিক আছে। তো এবার পরের কোশ্চেন দেখো, প্রথম সংবিধান সভার সভাপতি কে ছিলেন? এখানে প্রশ্ন অ্যান্সার করা আছে সচ্চিদানন্দ সিনহা, ঠিক আছে। 11 ডিসেম্বর সংবিধান সভার সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে নির্বাচিত হয়েছিলেন? ডক্টর B.R. আম্বেদকর, ঠিক আছে। এবার ডক্টর B.R. আম্বেদকরকে সংবিধানের
প্রতিষ্ঠাতা বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়, ঠিক আছে। এবং ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে, ঠিক আছে। ডক্টর আর আম্বেদকর কোন ধর্ম গ্রহণ করেছিলেন? ঠিক আছে, বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। প্রথম অবস্থায় উনি ছিলেন হচ্ছে মাহার, মানে গুজরাটের মাহার সম্প্রদায়ের একজন হচ্ছে অনগ্রসর জাতির সন্তান ছিলেন, ঠিক আছে। তো পরবর্তীতে উনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেন প্রায় 10 লক্ষ ফলোয়ার নিয়ে। 10 লক্ষ ফলোয়ার মানে 10 লক্ষ অনুগামী নিয়ে উনি হিন্দু ধর্ম ত্যাগ করে বুদ্ধ ধর্ম গ্রহণ করেন। এবং উনি প্রকাশ্যে মনুসংহিতা, ঠিক আছে, মনুসংহিতা পুড়িয়েছিলেন। তো ডক্টর বি আর আম্বেদকরের মানে সমাধিস্থল কোথায়? সারনাথে, ঠিক আছে। আর সারনাথ আমরা জানি সারনাথ গৌতম বুদ্ধ ফার্স্ট যখন হচ্ছে পঞ্চ ভিক্ষু 5 জন অনুগামীর সামনে উনি হচ্ছে প্রথম ধর্ম প্রচার করেছিলেন সারনাথে। সারনাথ কোথায়? উত্তরপ্রদেশের গঙ্গা যে সাইডে, গঙ্গার বারাণসীর অপোজিট সাইডে সারনাথ, ঠিক আছে। ওখানে অনেক বুদ্ধ বিহার আছে। এবং সারনাথ থেকেই সম্রাট অশোকের যে আমরা অশোক স্তম্ভ আছে না, সেই অশোক স্তম্ভটা পাওয়া গিয়েছিল সারনাথ থেকে। তার মানে বুদ্ধ ধর্মের একটা তীর্থস্থান বলতে পারো সারনাথ। এবং এই সারনাথে হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থল। পরের প্রশ্ন দেখো, ডক্টর বি আর আম্বেদকর কোন ধর্মীয় গ্রন্থ প্রকাশ্যে পুড়িয়েছিলেন? মনুসংহিতা উনি প্রকাশ্যে পুড়িয়েছিলেন। সংবিধান লিখতে কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 17 দিন, ঠিক আছে। সংবিধান কবে গৃহীত হয়? সংবিধান গৃহীত হয়েছিল কত? 26শে নভেম্বর 1949, ঠিক আছে। একদম প্রিএমবেল মানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় নিচের দিকে একদম লাস্টের প্রিএমবেলের শেষে লেখা আছে, ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26 ডে অফ নভেম্বর 1949 ডু হেয়ার বাই অ্যাডপ্ট এনঅ্যাক্ট অ্যান্ড গিভ টু আওয়ারসেলফ দিস কনস্টিটিউশন। ওখানে উল্লেখ করা আছে, অর্থাৎ ওই যে ওখানে তো উল্লেখ করা আছে 16 নভেম্বর 1949। এই প্রশ্নটা অনেকবারই আসে, অনেক জায়গায় আসে। এবং এইভাবেও আসে হচ্ছে প্রিএমবেলে কোন তারিখের উল্লেখ আছে? 26শে নভেম্বর, অর্থাৎ 26শে নভেম্বর 1949 সালে আমাদের ওই যে 2 বছর 11 মাস 7 দিন ব্যাপী যে দীর্ঘমেয়াদী যে দীর্ঘ সংবিধান লেখা হয়েছিল, এবং সংবিধানকে অনেকবার, ঠিক আছে, কারেকশান করা হয়েছে। এবং ধরো ডক্টর বি আর আম্বেদকরের আন্ডারে অনেকে ছিলেন, তারা সংবিধান লিখেছে এবং ফাইনাল কারেকশানটা ডক্টর বি আর আম্বেদকর করেছেন। এবং এটা লিখতে লিখতে প্রায় 2 বছর 11 মাস 7 দিন সময় লেগেছিল, 17 দিন। এই এতদিন মানে এই সংবিধান রচিত হওয়ার পরে এটা 26শে নভেম্বর গৃহীত হয়েছিল, ঠিক আছে। এবং তারই 2 মাস পরে 26শে জানুয়ারি এই সংবিধানটা কার্যকর হয়। এবং তখন থেকে আমরা নতুন ভারতের নিয়মকানুন আইন অনুযায়ী এই সংবিধান অনুযায়ী চলতে থাকে। এবং আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এসব প্রধানমন্ত্রী আগেও ছিল, নতুন করে সব মানে ভারতীয় আইন অনুযায়ী শাসন চলতে থাকে। তার আগে এতদিন পর্যন্ত, অর্থাৎ 1947 সালের 15ই আগস্ট থেকে 15 আগস্ট থেকে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত এই যে টাইমটা, এই টাইমটায় তাহলে কীভাবে ভারতের শাসন চলতো বলো? এই টাইমটাই হচ্ছে মানে ব্রিটিশ গভর্নমেন্টের যে রুলস ছিল, বিশেষত 1935 সালের যে ভারত শাসন আইন, সেই আইন অনুযায়ী মানে শাসন চলেছিল। এবং স্বাভাবিকভাবে 1947 সালে যখন 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হয়, সেই দিন থেকে আমরা কি পেয়েছিলাম? একজন প্রেসিডেন্টের মানে প্যারালাল, প্রেসিডেন্টের হচ্ছে কম্পেয়ার টু প্রেসিডেন্টের কম্পেয়ার করতে পারি গভর্নর জেনারেলকে, ঠিক আছে। এবং প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? না, লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে প্রথম স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এটা মনে রাখবে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি বলে তাহলে লর্ড মাউন্টব্যাটেন। এবং স্বাধীন ভারতের যদি বলে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী, শ্রী রাজা গোপালাচারী।
এবং দেখো 1947 সালে স্বাধীনতা পাওয়ার পরই মানে সমস্ত যে কাগজপত্র হচ্ছে ডক্টর জওহরলাল নেহরুকে স্থানান্তরিত করে সব কিছু মানে ট্রান্সফার করা সম্ভব হয়নি। সুতরাং কিছুদিন পর্যন্ত লর্ড মাউন্টব্যাটেন ভারতের গভর্নর জেনারেল ছিলেন এবং তার কিছুদিন পরেই যখন সমস্ত কিছু ট্রান্সফার হয়ে যায় উনি ভারত ত্যাগ করে তার সমস্ত দায়িত্ব চক্রবর্তী রাজাগোপালাচারীর উপর দিয়ে যান এবং তার আন্ডারে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে আমরা জওহরলাল নেহরুকে পেয়েছিলাম এবং প্রথম উপপ্রধানমন্ত্রী এবং প্রথম এবং শেষ ভাইস পিএম বা ডেপুটি পিএম কে ছিল বলো? প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রথম এবং শেষ, তারপরে আর কেউ উপপ্রধানমন্ত্রী হননি। হ্যাঁ, সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি তৈরি আছে আমরা জানি গুজরাটের সুরাটের সর্দার সরোবরে স্ট্যাচু অফ ইউনিটি, এবং সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানব নামেও পরিচিত, ঠিক আছে। ইনি মানে পুরো ভারতকে যে কি বলবো, ভারতের যে ছোট ছোট রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোকে একত্রিত করে আমাদের এখন যে ভারতটা পূর্ণাঙ্গ ভারত পাচ্ছি এটা অনেকটা মানে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানে, ঠিক আছে। তো ওর আর ডিটেলসে যাচ্ছি না। এবার নেক্সট দেখো, সংবিধান কোন তারিখে কার্যকর হয়? সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950, ঠিক আছে। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করি, এখানে আছে অবশ্য। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে? লর্ড ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। আর যদি বলে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। আচ্ছা, গভর্নর জেনারেল বলতে বোঝাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি, কারণ 1757 সালে পলাশির যুদ্ধের পরে তো আস্তে আস্তে ভারত ইংরেজদের আস্তে আস্তে কবজায় চলে আসে, ঠিক আছে। মানে ওই 57 পর থেকে 72 পর্যন্ত কোনো গভর্নর জেনারেল ছিলেন না, মানে 1772 পর্যন্ত। তার আগে মানে ওই রবার্ট ক্লাইভ শাসন করেছেন, ঠিক আছে, বা দেওয়ান সীতাব রায় এবং রিজা খার মাধ্যমে শোষিত হয়েছে। তারপরে দেখলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা করলেন, মানে সিদ্ধান্ত নিলেন যে পুরোপুরি এতে কি হয়েছিল আমরা জানি 1770-এর যে মন্বন্তর হয়েছিল, ঠিক আছে। মন্বন্তরে অনেক টাইমে তো পলাশির যুদ্ধ হয়েছিল, মানে পলাশির যুদ্ধে ইংরেজরা জিতেছিল। জিতার পরে এবার মানে তখন তো ভারতের সব জায়গাটাই তো ব্রিটিশরা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করতে পারেনি। প্রথমে এই পলাশির যুদ্ধটা কোথায় হয়েছিল? মুর্শিদাবাদের পলাশির আমবাগানে এখনও আছে। যুদ্ধ হওয়ার পরে মানে বাংলা বিহার, ঠিক আছে, বাংলা বিহার উড়িষ্যা প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসে, ঠিক আছে, এবং তার প্রশাসন বিভাগটা ছিল হচ্ছে মুর্শিদাবাদ থেকে। এই জন্য এটাকে মানে ওখান থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করতে থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি শাসন করতে থাকে কলকাতা থেকে, ঠিক আছে। কলকাতা থেকে তখনও রাজধানী মানে কী বলবো, বাংলার রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদে, ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে এই টাইমটাই হচ্ছে এখান থেকে 1772 পর্যন্ত, এই টাইমটায় এর মধ্যে হচ্ছে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। বক্সারের যুদ্ধ হওয়ার পরে বিহারের উড়িষ্যার মানে উত্তরপ্রদেশের খানিকটাও হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আন্ডারে চলে আসে। তো তার মানে কি আমি এটা বলতে চাচ্ছি, পুরো ভারতটা তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসেনি। তার জন্য বলা হয় হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, মানে বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস। উনি 1772 থেকে 1784 পর্যন্ত, অনেক জায়গায় 84 পর্যন্ত, 1784 পর্যন্ত মানে ভারতের বেঙ্গলের গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে। এবার এর মধ্যেই হচ্ছে আস্তে আস্তে ইংরেজ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো তার শাসনের পরিধি বাড়ায়, মানে অনেক জায়গা জয় করে নেয়। জয় করতে করতে মোটামুটি 1829 খ্রিস্টাব্দে ভারতের বেশিরভাগ
অংশটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে আসে। বুঝতে পেরেছো? তার জন্য 1829 অ্যাকচুয়ালি 1828 সালে হচ্ছে গভর্নর জেনারেল হয়েছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, আমরা জানি লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, অবশ্যই রাজা রামমোহন রায়ের সহায়তায়। তো এই জন্য 1828 সালে যে লর্ড উইলিয়াম বেন্টিং, ওনাকেই বলা হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে হ্যাঁ, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে গভর্নর জেনারেল বলতে বোঝাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি। এবার দেখো 1857 সালে কি হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। বিদ্রোহের পরে মানে সারা ভারতবর্ষব্যাপী মহাবিদ্রোহ হয়েছিল। মহাবিদ্রোহের ফলে মানে ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ সরকার বুঝতে পারে যে একটা কোম্পানিকে দিয়ে এত বড় ভারতবর্ষকে শাসন করা কখনো সম্ভব নয়, এবং তখন 1858 সালের, ঠিক আছে, 1858 সালের অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশ গভর্নমেন্ট কোম্পানিকে পুরো অ্যাবলিস্ট করে দেয়। মানে অ্যাবলিস্ট মানে পুরো কোম্পানিটাকে ব্যান্ড করে দেয়, মানে কোম্পানিটা টোটালি বন্ধ হয়ে যায়, এবং সমস্ত ভারতবর্ষের দায়িত্ব কার উপর চলে আসে? সরাসরি ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে চলে আসে। ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে চলে আসে। এবার ব্রিটিশ গভর্নমেন্টের যে প্রধান প্রতিনিধি, তাকে তো আর গভর্নর জেনারেল বলা যাবে না, তাকে বলা হয় ভাইসরয়। ক্লিয়ার তো? তাহলে প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। তার আগে ধরো 1858 সালে, তার আগেই ওই ব্যক্তি কী ছিল? গভর্নর জেনারেল। যখন গভর্নর জেনারেল বলছি তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক্সিস্ট ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধানকে বলা হয় গভর্নর জেনারেল, আর ব্রিটিশ গভর্নমেন্টের প্রধানকে বলা হয় ভাইসরয়। তাহলে স্বাভাবিকভাবে এই ভাইসরয় চলছে একদম আমাদের 1947 সাল পর্যন্ত ভাইসরয় পদটাই ছিল। তাহলে শেষ ভাইসরয় কাকে বলবো? লর্ড মাউন্টব্যাটেনকে। যখন আবার ভারত স্বাধীন হয়ে গেল, তখন তো আর ওনাকে ভাইসরয় বলা যাবে না, তখন এই জন্য অনেক জায়গায় আছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ফার্স্ট গভর্নর জেনারেল। তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া বা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তখন মাউন্টব্যাটেন। তখন আর আমরা কিন্তু ভাইসরয় বলতে পারছি না, তার মানে তখন তো আর হচ্ছে ব্রিটিশের অধীনে আমরা নেই। ঠিক আছে, ক্লিয়ার তো? এখানে দেখো, এখানে এই কোশ্চেনগুলো এখানে আছে। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, দেখো এই ভাইসরয় থেকে গভর্নর জেনারেল চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছো গৌতম? ক্লিয়ার তো এই জায়গাটা? নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। আচ্ছা, এখানে দেখো কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? ইংল্যান্ড বা ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নেই। ঠিক আছে, ওখানে সংসদ থেকে যেটা বলা হয় সেটাই ওদের সংবিধান। ঠিক আছে, তো পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? ভারতের। সংবিধানের প্রথম ধারণা কে দিয়েছিলেন? এম.এন. রয়। ঠিক আছে, মানবেন্দ্রনাথ রয় 1934 সালে, এবং এই এম.এন. রয়ই 1925 সালে মানে ইন্ডিয়ান মার্ক্সবাদ সিপিএমের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, এই লোকটাই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে সংবিধান সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, কবে গঠিত হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল? ওই একই মানে 16ই মে। দেখো 9 ডিসেম্বর হচ্ছে প্রথম সংবিধান সভা বসে। সংবিধান সভাটা গঠিত হয়েছিল আরও অনেক দিন আগে, মানে 16ই মে। ঠিক আছে, এই সময় তো ভারত স্বাধীন হয়নি, কারণ মানে আমরা কংগ্রেস বা ভারতীয়রা বুঝতে পেরে গিয়েছিল ওরা স্বাধীনতা মানে ভারতকে স্বাধীন করতে যাচ্ছে এবং স্বাধীনতা দিতে যাচ্ছে। তার আগেই আমাদের দেশকে চালানোর জন্য তো আমাদের নিজস্ব কোনো নিয়মকানুন থাকা দরকার। এই জন্যই আগে থেকেই মানে স্বাধীনতার আগে থেকেই সংবিধান সভা গঠিত হয়েছিল। নেক্সট দেখো,
কোন পরিকল্পনার নেতৃত্বে সংবিধান সভা প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যানের পরিকল্পনা অনুযায়ী বা মন্ত্রী মিশন। সংবিধান সভাতে কতজন সদস্য ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 389 জন সদস্য ছিলেন। ঠিক আছে, এর মধ্যে রাজ্যগুলো থেকে নির্বাচিত সদস্য সংখ্যা ছিলেন 292 জন। ঠিক আছে, আর বাদবাকি যে সদস্যরা এরা ছিলেন প্রিন্সলি স্টেট বা রাজা শাসিত রাজ্যগুলো থেকে। ঠিক আছে, রাজা শাসিত, বুঝতে পারছো তো? ধরো অ্যাকচুয়ালি তখন মানে ভারত যখন স্বাধীন হয়, ভারতের মানে বেশিরভাগ অংশটাই ইংরেজ মানে সরকার সরাসরি শাসন করতেন। আর কিছু কিছু জায়গা যেমন হচ্ছে যে অনেক হায়দ্রাবাদ, তারপরে জুনাগড়, ঠিক আছে, জম্মু কাশ্মীর এবং এই যে পুডুচেরি বা এইরকম অনেক জায়গা ছিল। প্রায় হচ্ছে ভারত স্বাধীন হওয়ার সঙ্গে ছোট বড়, স্বাধীনতা পাওয়ার সময় ছোট বড় প্রায় 550টার মতো রাজ্য ছিল, ছোট ছোট রাজ্য, যেগুলোকে প্রিন্সলি স্টেট বলে। ঠিক আছে, তাহলে এই রাজ্যগুলো থেকেও প্রতিনিধিরা ছিল সংবিধান সভায়। তো সেই সদস্য সংখ্যা হচ্ছে এই 389 থেকে বাদ দিলে যে যতগুলো যে কজন হবে সেই কজন। ঠিক আছে, নেক্সট দেখো, সংবিধান সভার সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? এইচ.সি. মুখার্জি। ঠিক আছে, প্রথম। আচ্ছা, জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল? জাতীয় পতাকা আমাদের যে মানে ট্রাই কালার যে ন্যাশনাল ফ্ল্যাগ, এটা গৃহীত হয়েছিল মানে অ্যাডপ্ট, বুঝতে পেরেছো? অ্যাডপ্ট হয়েছিল কত? 22শে জুলাই 1947 সালে। ওটা আমাদের জাতীয় পতাকা হবে সেটা গ্রহণ করা হয়েছিল। কার্যকরটা হয় হচ্ছে 24শে জানুয়ারি 1950 সালে, মানে এই 26শে জানুয়ারি দুদিন আগে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো, জাতীয় সঙ্গীত জনগণমন কবে গৃহীত হয়? ঠিক আছে, এটা 24শে জানুয়ারি 1950 সালে গৃহীত হয়েছিল। জাতীয় সঙ্গীত বন্দে মাতরম কবে গৃহীত হয়? 24শে জানুয়ারি 1950। এবার দেখো এই যে এই জায়গাটায় মানে একটু ক্লিয়ার করে দিই। জাতীয় সঙ্গীত আমাদের যদি বলে ন্যাশনাল অ্যানথিম, এটা হচ্ছে জনগণমন। ঠিক আছে, আর যদি বলে ন্যাশনাল সং বন্দে মাতরম, বাংলা করলে দুটোই জাতীয় সঙ্গীত, তাই তো? তুমি বাংলায় যদি বলো এটা দুটোই মানে আলাদা করতে পারবে না। ইংরেজিটা ন্যাশনাল অ্যানথেম যদি বলে জনগণমন, আর ন্যাশনাল সং যদি বলে কি বন্দে মাতরম। এবার এই জাতীয় সঙ্গীত কত সেকেন্ডের জন্য গাওয়া হয়? 52 সেকেন্ড। জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? কে? রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন, রচনা করেছিলেন। আর বন্দে মাতরম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে বন্দে মাতরম। ঠিক আছে, আনন্দমঠ কবে প্রকাশিত হয় মানে পাবলিশড হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে পাবলিশ হয় বন্দে মাতরম, আনন্দমঠ। নেক্সট দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কবে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন? মানে 24শে জানুয়ারি 1950 সালে। ঠিক আছে, মানে ইলেকশন তো সেই ইলেকশন কি হয়েছিল না হয়েছিল, যাই হোক উনাকেই হচ্ছে, তখন কংগ্রেস বলেই তো, কংগ্রেসই তো রুলিং পার্টি ছিল। ঠিক আছে, মানে বিরোধী কোনো পার্টি ছিল না, সুতরাং কংগ্রেস থেকেই উনাকে হচ্ছে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করা হয়েছিল। ঠিক আছে, এটা মানে ঠিক হয়েছিল যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হবেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং এটা 24শে জানুয়ারি ঠিক হয়েছিল, নির্বাচিত হয়েছিল। মূল সংবিধানে কতগুলি ধারা আছে? ঠিক আছে, মানে টোটাল নাম্বার অফ আর্টিকেল ইন অরিজিনাল কনস্টিটিউশন, মানে মূল সংবিধানের টোটাল নাম্বার অফ আর্টিকেল হচ্ছে 395। ঠিক আছে, 395 এইটা। আর বর্তমানে আর্টিকেল সংখ্যা 448 বা 448টা আর্টিকেল আছে। ঠিক আছে,
এইটা হচ্ছে অরিজিনাল কনস্টিটিউশনে ছিল। এবার দেখো মূল সংবিধানে কতগুলি তপশিল ছিল? 8টি তপশিল। তপশিল মানে শিডিউল। আর বর্তমান তপশিলের সংখ্যা কটা? 12টা। ঠিক আছে। আচ্ছা বর্তমানে, হ্যাঁ এটা তো বলেই দিলাম। বর্তমান সংবিধানে কতগুলি ধারা? 448টি। আচ্ছা মূল সংবিধানে কতগুলি অংশ বা পার্ট ছিল? ঠিক আছে, 22টি পার্ট অংশ। আর বর্তমান পার্ট সংখ্যা হচ্ছে 25টা পার্ট। আজ পর্যন্ত সংবিধান কতবার সংশোধন হয়েছে? ঠিক আছে, যখন আমি নোটসটা বানিয়েছি কিছুদিন আগে, এখন বোধহয় 103 বার হয়ে গেছে। ঠিক আছে, আরও এখানে আছে 101 বার, আরও 2বার হচ্ছে সংশোধন হয়ে গেছে। ঠিক আছে, 3বার। ঠিক আছে, মানে নাম্বার অফ টোটাল অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে 103। ঠিক আছে, হ্যাঁ বাজেট তো এপ্রিলে পেশ হয়। আচ্ছা নেক্সট দেখো, রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টন কোন তপশিলে বা কোন শিডিউলে আছে? দেখো এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 7th শিডিউলে, মানে 7 নাম্বার শিডিউলে কিছু আমরা জানি হচ্ছে কিছু কিছু ক্ষমতা রাজ্যের ক্ষেত্রে বেশি, আবার কিছু কিছু ক্ষমতা কেন্দ্রের ক্ষেত্রে বেশি। এই যে ক্ষমতা বন্টন, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী হয়। ঠিক আছে, এবং এটা হচ্ছে 7th শিডিউলে বর্ণনা করা আছে। ঠিক আছে, এবার কতগুলি বিষয় এই পরের প্রশ্নগুলোতে আছে। ঠিক আছে, বর্তমানে কেন্দ্রীয় তালিকায় কতগুলি ক্ষমতার উল্লেখ আছে? মানে বর্তমানে হচ্ছে 100টি বিষয়ে হচ্ছে কেন্দ্রের অধীনে 100টা বিষয়। ঠিক আছে, মূল সংবিধানে কেন্দ্রীয় তালিকায় ছিল কটি? 97টি, মানে আরও 3টা বাড়ানো হয়েছে পরবর্তীতে সংশোধনীর মাধ্যমে। আচ্ছা রাজ্য তালিকায় কতগুলি ক্ষমতার কথা আছে? 61টি বিষয়। এই নাম্বারগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রেখো। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা মূল সংবিধানে কতগুলি ক্ষমতার বিষয়ে রাজ্য তালিকায় আছে? 66টি, মানে কয়েকটা বিষয় কমানো হয়েছে। আর যৌথ তালিকা মানে কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, যৌথ তালিকায় কতগুলি বিষয় রয়েছে বর্তমানে? 52টি। আর মূল সংবিধানে ছিল 47টি। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো বর্তমানে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কটি আছে? 22টি। ঠিক আছে, মানে টোটাল নাম্বার অফ রিজনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে 22। মূল সংবিধানে কতগুলি ভাষার কথা উল্লেখ ছিল? 14টি। ঠিক আছে, সংবিধান স্বীকৃত ভাষাগুলি কোন তপশিলের অন্তর্গত? 8ম তপশিল। ঠিক আছে, আমি কি বললাম, এই যে এখানে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় আসে। 2-একটা কোশ্চেন তো সে থাকবেই একদম রিসেন্ট হচ্ছে অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত, সেগুলো তো তোমরা হচ্ছে টাফ হয়ে যায়। তার জন্য তো তাহলে তুমি সংবিধানের তাহলে স্পেশালিস্ট হতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের তো হচ্ছে মূল উদ্দেশ্য একদম হচ্ছে মানে পুরো সংবিধান স্পেশালিস্ট হওয়া নয়। পরীক্ষার জন্য যেটুকু দরকার সেটুকুই আমাদের পড়া উচিত দরকার। তোমাকে তো সব কিছুই পড়তে হবে। ঠিক আছে, তুমি তো সারাদিন শুধু সংবিধান নিয়ে বসে থাকলে হবে না। তো এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো এনাফ। তাছাড়া তোমরা হচ্ছে বিভিন্ন থেকে ইউটিউব চ্যানেল তো অবশ্যই দেখো, সেখান থেকে যদি কোনো প্রশ্ন হচ্ছে আটকে যায় আমাকে জিজ্ঞাসা করবে, যদি ক্লিয়ার না হয় সেগুলো জিজ্ঞাসা করবে, এবং নতুন যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসার থাকে আমাকে জিজ্ঞাসা করবে, আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা কততম সংবিধান সংশোধনীতে 11তম তপশিল সংবিধানের সঙ্গে যুক্ত হয়েছিল? এটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনীতে। ঠিক আছে, এটা একটুখানি টাফ কোশ্চেন হলো অন্যগুলোর থেকে, তবুও ভালো প্রশ্ন। পরেরটা দেখো, মৌলিক অধিকারগুলি সংবিধানের কোন অংশে? ঠিক আছে, কোন অংশ মানে পার্ট, কতগুলো পার্ট আছে বললাম? বর্তমানে আছে 25টা পার্ট, মূল সংবিধানে ছিল 22টা পার্ট। তাহলে এই মৌলিক অধিকারগুলো কোন অংশে, এই কোন পার্টে? ঠিক আছে, 3 নাম্বার পার্টের আছে। একটু বলে দিই, দেখো মানে পার্ট হচ্ছে প্রথম পার্টে
ভারতের নাম আছে, ঠিক আছে। ভারত একদম প্রথম আর্টিকেল নাম্বার 1 কি বলা আছে বলো তো? বোঝা যাচ্ছে তো আমি যেগুলো বলছি? একদম প্রথম আর্টিকেলে এই ভারতের নামকরণ আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এটা প্রথম আর্টিকেলে আছে, ঠিক আছে। এবং হচ্ছে মানে সংবিধান অনুযায়ী ভারতের নাম, আমাদের এই দেশটার নাম ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ঠিক আছে। হিন্দুস্তান নয় কিন্তু, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এইটুকুই উল্লেখ আছে। সংবিধান অনুযায়ী ভারতও হচ্ছে এর নাম, অথবা ইন্ডিয়াও, দুটো নামই আছে। তো এই সংক্রান্ত বিষয়গুলি আছে 5 নাম্বার পর্যন্ত, এবং এটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে কি আছে, মানে তোমার ভোটাধিকার, কে ভারতের ভোটার হবে, ঠিক আছে, মানে ন্যাশনাল সিটিজেন্স, কে ভারতের সিটিজেন হবে, কে হবে না, কিভাবে হচ্ছে সিটিজেনশিপ পাওয়া যায় এবং কিভাবে সিটিজেনশিপ মানে বাদ হয়, ঠিক আছে, এই সংক্রান্ত বিষয় আছে দ্বিতীয় পার্টে। এটা হচ্ছে 6 থেকে 11 পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশ বলতে পারো। আর তৃতীয় পার্ট হচ্ছে 12 থেকে 35 অবধি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, মৌলিক অধিকারগুলো আছে। আর 36 থেকে 51 পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল, চতুর্থ পার্ট, ঠিক আছে, নির্দেশমূলক নীতি। এগুলো সরকারের পালনীয় বিষয়। নির্দেশমূলক নীতি মানে সরকারকে কি করতে হবে, কি করতে হবে না, ঠিক আছে, সোশ্যালিস্ট কান্ট্রি বানাতে হবে, ওয়েলফেয়ার কান্ট্রি বানাতে হবে, মানে উন্নত করতে হবে, এই সম্পর্কিত নির্দেশগুলো বলা আছে হচ্ছে চতুর্থ পার্টে বা ডিরেক্টিভ প্রিন্সিপালে। সেগুলো আমরা পরে না হয় আলোচনা করব। এবার দেখো, এই দেখো পরেই আছে, নির্দেশমূলক নীতি সংবিধানের কোন অংশে আছে? চতুর্থ অংশে আছে। সংবিধানের প্রস্তাবনা কি আদালত দ্বারা বলবৎযোগ্য? ঠিক আছে, সংবিধানের প্রস্তাবনা মানে তোমার হচ্ছে প্রিয়াম্বেল, ঠিক আছে। দেখো প্রিয়াম্বেল এ কতগুলি ইম্পর্টেন্ট কথা বলা আছে, ঠিক আছে, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, ঠিক আছে, তারপরে হচ্ছে রিপাবলিক, এই কথাগুলো, এগুলো কিন্তু আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। প্রস্তাবনা মানে সংবিধানের প্রস্তাবনাটা কি অ্যাকচুয়ালি কি? ভারতীয় সংবিধানের মনে করো একদম হচ্ছে সূচিপত্র, কভার পেজ, সংবিধান, ভারতীয় সংবিধানটা কী ধরনের সংবিধান সেই সম্পর্কিত একটা ডিটেলস ইনফরমেশান দেওয়া আছে প্রস্তাবনায়। এবং এই প্রস্তাবনাটা কে তৈরি করেছিলেন বলতে পারবে? প্রস্তাবনাটা তৈরি করেছিলেন জওহরলাল নেহরু, ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহরু প্রিয়াম্বেলটা লিখেছিলেন। এবং পরবর্তীতে প্রিয়াম্বেলও সংশোধন হয়েছিল, কারণ আমরা জানি 1976 সালে হচ্ছে সংবিধানের 42তম সংবিধান সংশোধনী অনুযায়ী সোশ্যালিস্ট, রিপাবলিক, ঠিক আছে, এই কথাগুলি ঢোকানো হয়েছিল, ঠিক আছে, সেকুলার, সোশ্যালিস্ট, এই যে ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, সমাজতান্ত্রিক, এই কথাগুলো প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল, ঠিক আছে, ইন্দিরা গান্ধী সরকার করেছিলেন। নেক্সট দেখো, এবার সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে, ঠিক আছে। আমাদের যে আর্টিকেল নাম্বার 12 থেকে 35 পর্যন্ত যে ফান্ডামেন্টাল রাইট, এই যে কনসেপ্টটা, ঠিক আছে, আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তার মানে আমেরিকার হচ্ছে মৌলিক অধিকারগুলো কপি করে দেওয়া হয়নি, মানে আমাদের দেশের অনুযায়ী যে যে মৌলিক অধিকার থাকা দরকার সেই মৌলিক অধিকারগুলো আমরা তৈরি করেছি, কিন্তু কনসেপ্টটা নিয়েছি আমেরিকার কনস্টিটিউশন থেকে। সংবিধানের মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে। সংবিধান সংশোধনের ধারণা মানে প্রসেস অফ অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কীভাবে সংবিধান সংশোধন করা হবে সেই ধারণাটা নেওয়া হয়েছে কোথা থেকে? আফ্রিকা, ঠিক আছে আসো, দক্ষিণ আফ্রিকা থেকে। নেক্সট দেখো, ঠিক আছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, ঠিক আছে, কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? কানাডা, ঠিক আছে। কানাডা কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকাতে, একদম উত্তর আমেরিকার উপরের দিকের দেশ, ঠিক আছে, নর্থ আমেরিকার উপর দিকের দেশ হচ্ছে কানাডা। কানাডার রাজধানীর নাম কি বলতে পারবে? ঠিক আছে, অটোয়া, ঠিক আছে, এখান থেকে খুঁজে যাই হোক, অটোয়া, ঠিক আছে।
আর কানাডার বর্তমান প্রেসিডেন্ট কে আছেন? জাস্টিন ট্রুডো, মানে খুব বিখ্যাত ব্যক্তি। ওই করোনা পরিস্থিতিতে উনি মানে খুব ভালো কাজ করেছেন দেশের নাগরিকের হয়ে, ঠিক আছে। এবং উনি হচ্ছে দেশের নাগরিকের সঙ্গে ফেস টু ফেস মিটও করেছেন। মানে এই ধরনের একজন প্রেসিডেন্ট, খুব ভালো প্রেসিডেন্ট কানাডার। নেক্সট দেখো, নির্দেশমূলক নীতির ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? নির্দেশমূলক মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল, এগুলো মনে রেখো। এগুলো কিন্তু তুমি যদি ভালো মুখস্থ থাকবে, তুমি মোটামুটি সংবিধান সম্পর্কে অনেক কিছুই জানো, মনে করতে পারো, এবং পুলিশের সঙ্গে তর্কও করতে পারবে। মানে উইদাউট কিছু বলে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, সেইভাবে তুমি একদম হচ্ছে লিগ্যালভাবে কথা বলবে যে কেন হ্যাঁ, ওরা ঘাবড়ে যাবে, কারণ ওরা এই তোমরাই তো পুলিশ হবে, দুদিন পরে হচ্ছে দেখবে সংবিধান সম্পর্কে সব ভুলে গেছো, তাই তো। এখন পুলিশ হচ্ছে উকিল টুকিলদের খুব ভয় পায়, ওদের কাছে ঘেসে না। নেক্সট, ঠিক আছে, নেক্সট দেখো, নির্দেশমূলক নীতির ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত? এটা তো হলো আয়ারল্যান্ড। ভারত স্বাধীন হওয়ার সময় কতগুলি রাজা শাসিত রাজ্য ছিল? মানে ওই বললাম প্রিন্সলি স্টেট, সে 552টি। আমি প্রথমে বললাম 550টি, ওই 552টি, এটা হচ্ছে এক্স্যাক্ট। কোন কোন রাজ্য ভারতের সঙ্গে যোগ দেয়নি? ঠিক আছে, হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর। হ্যাঁ, যোগ দেয়নি। ধরো হচ্ছে ভারত যখন স্বাধীন হয়, ঠিক আছে, স্বাধীন হওয়ার সময় এই রাজ্যগুলি, ঠিক আছে, হায়দ্রাবাদ, জুনাগড়, হায়দ্রাবাদের তখন নিজাম ছিলেন, ঠিক আছে। জুনাগড় হচ্ছে গুজরাটের একটা রাজ্য, ঠিক আছে, মানে একটা অংশ ছিল। অ্যাকচুয়ালি আগে গুজরাটের নামই ছিল জুনাগড়, ঠিক আছে। এবং কাশ্মীর, এরা হচ্ছে ভারতের সঙ্গে যোগ দেননি। কাশ্মীর স্বাধীন থাকতে চেয়েছিলেন, জুনাগড়ও স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু হায়দ্রাবাদ পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চেয়েছিল। যাই হোক, এই সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে, ঠিক আছে, আমাদের এই কৃষ্ণনগরের একজন হচ্ছে মেজর জেনারেল ছিলেন, হচ্ছে জয়ন্ত, কি টাইটেলটা মনে নেই, ঠিক আছে। উনার নেতৃত্বে, মানে উনি হচ্ছে সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে ওই হায়দ্রাবাদকে ভারতের কন্ট্রোলে নিয়ে এসেছিলেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। নেক্সট দেখো, হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছিল কিভাবে? মানে হায়দ্রাবাদ তো ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল আলাপ আলোচনার মাধ্যমে বা আপোষে, না হচ্ছে ফোর্স প্রয়োগ করে? অবশ্যই ফোর্স প্রয়োগ করে, বাই মিনস অফ পুলিশ অ্যাকশান। হ্যাঁ, মানে পুলিশ পাঠিয়ে ওটাকে দখল করে নেওয়া হয়েছিল, ঠিক আছে। এইটা হচ্ছে সালটা এখানে মনে নেই, হচ্ছে মোটামুটি মনে হয় 47 থেকে 50-এর মধ্যে হবে টাইমটা। আর জুনাগড়কে যুক্ত করা হয়েছিল বাই মিনস অফ রিফারেন্ডাম, ঠিক আছে, মানে ওই চুক্তির মাধ্যমে। আর কাশ্মীরকে, এটা ইম্পর্টেন্ট, কাশ্মীরকে যুক্ত করা হয়েছিল বাই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। কথা বলো না, বাই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। এই নিয়ম অনুযায়ী, মানে এই রুলস অনুযায়ী কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আর কয়েকটা আলোচনা করব, তারপরে আর করব না, পরে অন্য কিছু করব। নেক্সট দেখো, প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল কত সালে? ঠিক আছে, 1953 সালে। মানে ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট অফ ইন্ডিয়া, প্রথম ভাষার উপর ভিত্তি করে রাজ্য তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশ। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, ভারতনাট্যম অন্ধ্রপ্রদেশ নয়, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশে হচ্ছে কুচিপুডি, ঠিক আছে। নেক্সট দেখো, ঠিক আছে। আচ্ছা,
কবে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করা হয়েছিল? ঠিক আছে, 1956 সালে। মানে প্রথম তো 1953 সালে অন্ধ্রপ্রদেশকে লিঙ্গুইস্টিক বেসিসে সৃষ্টি করা হয়, ঠিক আছে। আর 56 সালে টোটাল রাজ্যের সংখ্যা ছিল 14টি এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সংখ্যা ছিল 6টি। আর বর্তমানে রাজ্যের সংখ্যা কটি? 28টি। আগে ছিল 29টি। জম্মু কাশ্মীরকে ভেঙে, মানে ওটা রাজ্য ছিল, ওটা কেন্দ্রশাসিত অঞ্চলে বানানো হয়েছে, ঠিক আছে। তাহলে ওটা কটা হলো? 28টি। আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে স্বাভাবিকভাবে 9টি হয়, কিন্তু দাদরা এবং নগর হাভেলি সিলভাসাকে একত্রিত করা হয়েছে, ঠিক আছে। তাহলে কেন্দ্রশাসিত শাসন মানে ইউনিয়ন টেরিটরি কতগুলো বর্তমানে? 8টি। বোঝা গেল? প্রথমে ছিল 7টি। দেখো 7টি ছিল, নামগুলো এখন বলবো কি? হ্যাঁ, অসুবিধা নেই। প্রথম 7টি ছিল, তারপরে জম্মু কাশ্মীরকে ভেঙে দুটো করা হলো, লাদাখ আর জম্মু কাশ্মীর, তাহলে 9টা হয়ে গেল। আবার রিসেন্টলি কি হচ্ছে? ও ঠিক আছে, দেখ হচ্ছে কি রেকর্ডিং, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, যাক টোটাল এখন রাজ্যের সংখ্যা হচ্ছে, টোটাল রাজ্যের সংখ্যা কটা? 28টি। আর কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ইউনিয়ন টেরিটরি হচ্ছে 8টি। মনে রেখো কিন্তু, গুলিয়ে ফেলো না। আচ্ছা নেক্সট দেখো, অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয়েছিল? এটা লেটেস্ট, না লেটেস্ট নয়, তারপরেও তো আবার এটা হলো, ভাঙা হলো জম্মু কাশ্মীরকে। এটা 2014 সালের জুন মাসের 2 তারিখে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ও বন্ধ করে দাও এখন। ভিডিওটি এত সময় ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও লেকচারটি থেকে উপকৃত হলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রেখো, পরবর্তী ভিডিও মিস না হওয়ার জন্য। জয় হিন্দ।